শুনছেন কহ গল্প। আজ শুনবেন নরেন্দ্রনাথ মিত্রের লেখা ছোট গল্প নেতা। গল্প পাঠে আপনাদের সঙ্গে আছি আমি কামরুজ্জামান জিপু। আপনারা শুনছেন কহ গল্পের নিবেদন নরেন্দ্রনাথ মিত্রের লেখা ছোট গল্প নেতা। একটা করে বালতি প্রত্যেকের হাতে ওঠার সঙ্গে সঙ্গেই সকলের কাছ থেকে আবদার মিশ্রিত ফরমায়েশ এলো। আর দেরি কেন চন্দরদা, আরম্ভ হোক। মানে গল্প আরম্ভ হোক। চন্দ্র চাটুর্যের মুখ না চললে কারো হাত চলে না, এ কথা সকলেই জানে। মোমে আর ক্যানভাসে তৈরি নীল রঙের ছোট ছোট বালতি, সৈনিকদের ব্যবহার্য। দৈর্ঘ্যে প্রস্থে আঙ্গিক গড়নটা ঠিক নকশামাফিক হয়েছে কিনা মিলিয়ে দেখতে হয়। তলার চারদিকটা টিপে টিপে পরীক্ষা করতে হয় কোথাও ছেঁড়া ফুটো আছে নাকি, সব জায়গায় সেলাই পড়েছে কিনা যথাযথ। কন্ট্রাক্টররা যাতে বাজে মাল না চালিয়ে যায় তাই সরকারি তরফ থেকে আমরা পরীক্ষক নিযুক্ত হয়েছি। যুদ্ধের কাজে না লাগে এমন জিনিস নেই। সৈনিকদের পায়ের জুতো, গায়ের গেঞ্জি, মাথার বালিশ, শোয়ার বিছানা থেকে আরম্ভ করে কত রকম আভরণেরই যে যাচাই বাছাই হয় এই ডিপোতে, তার সব নামও জানি না, জানবার কথাও নয়। এক এক রকম জিনিসের জন্যে এক এক দল পরীক্ষক, এক এক দল শ্রমিক আর পরিচালক হিসেবে বিভিন্ন পদের সামরিক উপাধিধারী এক একজন শ্বেতাঙ্গ। চন্দ্র চাটুর্যের কাছে গল্প মানেই অবশ্য আদিরসের গল্প। চাটুর্য বলেন, আরে রস মানেই আদিরস, ও শুধু আদি নয়, অন্ত। জিজ্ঞাসা করেছিলাম, মানেটা কি হলো চন্দরদা? কেন লজ্জা দিচ্ছ ভায়া, মানেটা তো আমার চেহারাতেই আছে। তার স্বীকারোক্তিতে আমরাই লজ্জিত হলাম। আদিরসের কিছু কিছু অন্তিম আভাস চাটুর্যের চেহারায় অনুমান করে আমরা নিজেরাই একদা কানাকানি করেছিলাম। লোকটি ডাক্তারি পরীক্ষায় পার হলো কি করে? আলোচনার কিছু কিছু চাটুর্যের কানে গিয়ে থাকবে। কিন্তু সন্দেহজনক চেহারা সত্ত্বেও আমাদের মধ্যে চাটুর্যের প্রতিপত্তি নিঃসন্দেহেই বেড়ে যেতে লাগল। দিনে এক একজনের 1000 করে বালতি পাশ করার হুকুম, কিন্তু চাটুর্যে বাকেট প্রায় ছুঁয়েই দেখেন না। কেবল যখন সাহেবদের আসতে দেখেন তখন এক একটা বালতি হাতে তুলে নেন। চাটুর্যের ভাগের কাজ ভাগাভাগি করে বিনা আপত্তিতে আর সবাই করে দেয়। চাটুর্যের কেবল রস জোগাবার ভার। গাঁজা, গুলি, চরস, ফুটুস, কত রকমের নেশা আছে সংসারে। দেশভেদে তার নানা রকম নাম, উপভোগের নানা রকম প্রকরণ। বর্মি নেশা, ফরাসি নেশা, চীনে নেশা, যা চাটুর্যে সব চেখে দেখেছেন। সেই সব নেশার গল্প আমাদের প্রমত্ত করে তোলে। আমাদের অতুলের স্বভাবটা কিছু নাস্তিক গোছের। সে একদিন শ্লেষ করে বলেছিল, ওসব দেশেও কি পদধূলি দিয়ে এসেছেন নাকি চাটুর্যেদা? চাটুর্যে ভয়ানক চটে গিয়েছিলেন। দরকার কি বাবা, কলির গুপ্ত বৃন্দাবনেই কলকাতাতেই যথেষ্ট। চাই কেবল ট্যাকের নিচে পয়সা আর কপালের নিচে একজোড়া চোখ, এখানেই সব পাবে। আলোচনাটা একটু রুচিসম্মত করবার জন্য আমি প্রথম চেষ্টা করেছিলাম, কিন্তু বিশেষ কিছু ফল হয়নি। চাটুর্যের রস স্রোতে সবকিছু ভেসে গিয়েছিল। সুরুচি প্রসঙ্গে চাটুর্য আমাকে একদিন আপোষে বলেছিলেন, প্রভুপাদ, তোমার তিলক, চন্দন আর জপের মালা এখানে বার করে কাজ নেই, তাহলে কোম্পানির কাজ পড়ে থাকবে, সৈন্যরা বালতি পাবে না। হ্যাঁ, আর দুদিন যেতে না যেতে আমরা দলকে দল অকেজো বলে বাতিল হয়ে যাব।
এই কড়া রোদে ৮-১০ ঘন্টা বসে বসে যারা বালতি টিপবে তাদের মনটা যদি একটু রসস্থ করতে চাও তো হাড়ি হাড়ি তারই আমদানি করো। তুলসী পাতায় করে গঙ্গা জলের ছিটা দিতে যেও না। কই, এত তো সর্দারি করো, আমাদের মাথার উপর দিয়ে একটা সামিয়ানা টাঙিয়ে দাও দেখি সাহেবকে বলে। প্রথমটা আমাদের পরীক্ষার কাজ ঘরের ভেতরেই চলত। আমরা পরীক্ষকেরা বসবার জন্য পেয়েছিলাম সরু বেঞ্চ আর বালতি রাখবার জন্য লম্বা টেবিল। কিন্তু লরির পর লরি বালতিতে সমস্ত ডিপো যখন ভরে উঠবার জো হলো, অর্ডার এলো এক একজনকে 1000 করে বালতি পাস করতে হবে। তখন একদিন খোদ বড় সাহেব এসে আমাদের সেই সব সাহেবী আসবাব বাতিল করে দিলেন। না হলে আশানুরূপ কাজ এগুবে না। ঘর থেকে আমরা প্রাঙ্গণে নেমে এলাম। বসবার কোনো নির্দিষ্ট আসন রইল না। কেউ বা একটু খবরের কাগজ, কেউ বা সাহেবকে লুকিয়ে বাতিল করা 5-7টা বালতিতেই ঢেকে ঢুকে চেপে বসে। মাথার উপরে রৌদ্রভাসিত নীলাকাশ আর সামনে নীলাভ বালতি সমুদ্র। চাটুর্যের খোঁচা খেয়ে সেকশন ইনচার্জ ডসনের কাছে সেদিন দরবার করতে গিয়েছিলাম। তিনি তখন এক কন্ট্রাক্টরের সঙ্গে গোপন পরামর্শে ব্যস্ত। বাধা পেয়ে বিরক্ত হয়ে বললেন, হয়েছে কি? সবিনয়ে বললাম, হতচ্ছাড়া রোদ বড় বেশি জোরে উঠেছে, চামড়ায় আর সহ্য হচ্ছে না। ডসন একটু হেসে বললেন, সত্যি নাকি? এই নিজেদের দেশের রোদ নিজেরা সহ্য করতে পারো না, আর 7 সমুদ্র 13 নদী ডিঙিয়ে আমরা বিদেশিরা কি করে পারছি? আসলে তোমাদের মতো আরামপ্রিয় জাত আর দুটি নেই। আমার গাটা একটু টিপে দেখে বললেন, ইস, ঠিক একেবারে মেয়ে মানুষের মতো নরম। এর চেয়ে তোমাদের গোটা জাতটা যদি পুরোপুরি মেয়ে মানুষ হয়ে জন্মাতো, যুদ্ধে অনেক বেশি কাজে আসতো। সাহেব হেসে উঠলেন। তারপর সস্নেহে আমার পিঠ চাপড়ে দিয়ে বললেন, যাও যাও, কাজ করো গিয়ে। রোদ আড়াল করবার ব্যবস্থা শিগগিরই হচ্ছে। সে ব্যবস্থা অবশ্য এখনো হয়নি। গল্পের ফরমায়েশ পেয়ে চাটুর্যে জিজ্ঞাসা করলেন, কিসের গল্প শুনবে? শিবু দলের মধ্যে সবচেয়ে বয়সে ছোট, বছর 15-16 বেশি বয়স হবে না, কিন্তু চাটুর্যের সাহচর্যের ইতিমধ্যে বেশ পেকে উঠেছে। সে বলে উঠল, আজ আর কোনো নেশার গল্প নয়। রোজ রোজ গুলি আর চরস ভালো লাগে না। আজ প্রেমের গল্প বলুন। চাটুর্যে তার দিকে এক চোখ বুজে মুচকি হেসে বললেন, মাইরি, প্রেমের গল্প মানে তো সেই মেয়ে মানুষের গল্প। সেও তো এক নেশারে দাদা, গুলি চরসের চেয়েও পাজি নেশা। ও নেশার সবচেয়ে বড় অসুবিধা এতে আনুষঙ্গিক লাগে। সাদা চোখে আর সাদা মুখে ও নেশায় আমেজ লাগে না। বলে চাটুর্যে সকলের আগে শিবুর কাছেই আজ প্রথমে হাত পাতলেন। কই, দে দেখি। শিবু লজ্জায় লাল হয়ে উঠল। কি দেব? চাটুর্যে তার দিকে তাকিয়ে অসংকোচে বললেন, দেখ, অমন সুন্দরীপনা করিস নে। কি করতে কি করে বসি ঠিক কি? কি আবার দিবি? বিড়ি? ঠিক এই সময়ে বড় সাহেব ক্যাপ্টেন উইলসন এসে উপস্থিত হলেন, আর সঙ্গে ডসন। অনেকক্ষণ আগে থাকতেই অলক্ষ্যে তারা যে চাটুর্যকে লক্ষ্য করছিলেন তাকেও দেখেন। সামনে এসে ক্যাপ্টেন গর্জে উঠলেন, ইউ ব্লাডি ওল্ড চ্যাপ! সকাল থেকে কেবলই গল্পই করছে। সেকশনের কাজ এগোবে কি করে? ডসনের দিকে তাকিয়ে বললেন, তুমি কি পড়ে পড়ে ঘুমোও? এসব দিকে লক্ষ্য করো না? উচিত শিক্ষা দিতে পারো না এই বুড়ো বাদরটাকে? সাহেব চলে গেলেন। সঙ্গে সঙ্গে উচিত শিক্ষার ব্যবস্থা তিনি নিজেই করে গেলেন। চাটুর্যের একদিনের রোজ ফাইন হয়ে গেল।
চাটুর্যে কাঁদো কাঁদো ভাবে ক্যাপ্টেনের পা জড়িয়ে ধরতে চাইলেন। একেবারে মরে যাব, একেবারে মরে যাব স্যার। সাহেব ততক্ষণে অনেক দূরে চলে গেছেন। আমরা সবাই বললুম, আপনার কোনো চিন্তা নেই চাটুর্যেদা, এই ফাইন আমরা সবাই চাঁদা করে দেব। চাটুর্যে বললেন, ওসব ছেদো কথায় আমি ভুলিনি, এই ফাইন রদ করো। ম্লেচ্ছের বাচ্চা সকালবেলায় যে অপমানটা করে গেল তার শোধ তোলো, তবেই বুঝবো তোমরা আমাকে ভালোবাসো। মান অপমান বলে সত্যি কোনো জ্ঞান আছে তোমাদের? বললুম, সাহেবের বাক্য যে বেদ বাক্য, ওর কি আর নড়চড় হবার জো আছে? চাটুর্যে সকলের দিকে তাকিয়ে বললেন, শোনো শোনো, আমাদের বিদ্যার জাহাজ, বুদ্ধির সাগর নেতাজির কথা শোনো একবার। উনি কেবল চরিত্রের বাঁচাতেই জানেন, মান প্রাণ বাঁচাবার ধার ধারেন না। সবাই আমাকে গোল হয়ে ঘিরে ধরল। এর বিহিত করবার জন্য আমি ছাড়া আর লোক নেই। মনে মনে একটু গর্ববোধ না করে পারলুম না। দলের মধ্যে চাটুর্যের আসন এতদিনে চলেছে। বললুম, বিহিত করবার চেষ্টা আমি করতে পারি, সবাই যদি শক্ত হয়ে আমার পাশে দাঁড়াও। সকলে সমস্বরে বলল, নিশ্চয়ই নিশ্চয়ই। চাটুর্যে অতি শয়োক্তিতে ওস্তাদ। আমার হাত জড়িয়ে ধরে বললেন, পাশে নয়, পাশে নয়, আমরা তোমার পায়ের নিচে পড়ে থাকব, যদি এই অপমানের প্রতিশোধ নিতে পারো। নিতে পারো কি? নিতেই হবে তোমাকে। রমেশ বলল, অন্যায়ের প্রতিকার এইসব ছোটখাটো ব্যাপার নিয়েই শুরু হয়। বিপিন সাই দিয়ে বলল, নিশ্চয়ই, কচু গাছ কাটতে কাটতেই লোকে ডাকাত হয়ে ওঠে। বললুম, খুব কিন্তু শক্ত হতে হবে প্রত্যেককে, দরকার হলে চাকরির মায়া পর্যন্ত ছাড়তে হবে। চাটুর্যে বললেন, থু থু, এ চাকরি মুখে আমি পেচ্ছাপ করি। সবাই বলল যে এই অতি ক্ষণস্থায়ী চাকরি প্রত্যেকের কাছেই অত্যন্ত তুচ্ছ বস্তু। ডসনকে গিয়ে ধরলাম, চাটুর্যের ফাইন মাফ করতে হবে। ক্যাপ্টেনের ধমক খেয়ে ডসনের মেজাজ আরো চড়ে গেছে। ডসন মুখ খেঁচিয়ে উত্তর দিলেন, গোলমাল করো না, কাজ করো গিয়ে, আর ফের যদি বিরক্ত করতে আসো তোমাকে শুদ্ধ ফাইন করব। তলে তলে তুমিও শয়তান কম নও। বললাম, সে তো বটেই, কিন্তু ফাইন তুলে না দিলে সেকশনের কাজ আজ বন্ধ থাকবে। ডসন দাঁতে দাঁত চেপে বললেন, বটকে? আমি দীর্ঘ কণ্ঠে বলল, হ্যাঁ। ক্ষুব্ধ দৃষ্টিতে ডসন এক মুহূর্ত তাকিয়ে রইলেন। তারপর হঠাৎ হো হো করে হেসে উঠলেন। আচ্ছা ভট্টাচারিয়া, ব্লাডি বুড়োটা তোমাকে কিসের লোভ দেখিয়েছে বলো দেখি? ঘরে ওর বুড়ো স্ত্রী ছাড়া আর কে আছে? বললুম, 17 বছরের অপূর্ব সুন্দরী একটা মেয়েও আছে, জানো না বুঝি? তারপর সেকশনে ফিরে গেলুম। কাজ চলছে না শুনে ক্যাপ্টেন সাহেব স্বয়ং আবার দেখা গেল। কাজ চলছে না শুনে ক্যাপ্টেন সাহেব স্বয়ং আবার দেখা দিলেন। বললেন, সাব বন্দি হয়ে দাঁড়াও, ব্যাপারটা আমি সব শুনতে চাই। যখন চরমতম অবজ্ঞায় আমরা করতে প্রস্তুত হয়েছি, তখন কৌতুচ্ছলেও এসব ছোটখাটো আদেশ মানবার অভিনয় করা যায়। এতক্ষণ গোল হয়ে যারা জোট পাকাচ্ছিল, সবাই আমার ইঙ্গিতে একই সরল রেখায় সমান্তরালভাবে স্থির হয়ে দাঁড়ালো। প্রথমে আমি, তারপর চাটুর্যে, এবং পাশাপাশি আমাদের সেকশনের আরো জন 25 এক্সামিনার। সাহেব প্রথমে আমার সম্মুখে এসে দাঁড়ালেন। পাইপটা ঠোঁটের এক কোণে সরিয়ে নিয়ে বললেন, কি চাও তুমি? আমি বললুম, আমি নই, আমরা। বাজে কথায় সময় নষ্ট করবার মতো সময় আমার নেই। তুমি কি চাও তাই বলো। কাজ করছো না কেন? এর ক্ষতিপূরণ কে দেবে? বললুম,
আমাদের সম্মানিত চাটুর্যে মশাইকে অন্যায়ভাবে গালাগালি এবং ফাইন করা হয়েছে, আর তার প্রতিবাদেই কাজ বন্ধ আছে। সাহেব বললেন, কিছুই অন্যায় হয়নি, তুমি কাজ করবে কিনা তাই বলো। ফাইন এবং গালাগাল প্রত্যাহার না করলে কাজ করা অসম্ভব। সাহেব বললেন, বেশ, তোমাকে ডিসচার্জ করলুম। ডসন, একে একটা গেট পাস লিখে এখনই ডিপোর বার করে দাও। তারপর চাটুর্যের সামনে দাঁড়িয়ে বললেন, বুড়ো বদমাস, এ সম্বন্ধে তোমার কি বলবার আছে? চাটুর্যে বললেন, আগে 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 নয়, কাজ করবে কি করবে না? চাটুর্যে বললেন, আগে করব। তাহলে বাকেট তুলে নাও হাতে। চাটুর্যে বাকেট তুলে টিপতে আরম্ভ করলেন এবং সঙ্গে সঙ্গে বাকি সবাই তার অনুসরণ করল। ক্যাপ্টেন প্রসন্ন হয়ে বললেন, হ্যাঁ, এই তো গুড বয়ের কাজ, কিন্তু যতক্ষণ সময় নষ্ট করেছ ছুটির পর ততক্ষণ থেকে এই কাজ সেরে দিয়ে যেতে হবে। সেজন্য কোনো ওভার টাইমের ব্যবস্থা হবে না, আগেই বলে রাখছি। ডসন তাড়া দিয়ে বললেন, এসো ভট্টাচার্যা, ওদের কাজ করতে দাও। ডসনের পেছনে আসতে আসতে চাটুর্যের গলা শুনতে পেলাম, আরে বাবা, ওটা স্থান মাহাত্ম্য। প্রথমে দাঁড়ালে ভট্টাচার্য যা বলেছে আমিও ঠিক তাই বলতুম, আর ভট্টাচার্য যদি আমার জায়গায় দাঁড়াতো তাহলে তার ফলাফল দেখে ভট্টাচার্যও ঠিক তোমাদেরই মতোই একটা করে বাকেট হাতে তুলে নিত। নেতাগিরি জিনিসটাই আসলে এই, নেতাকেও নিজের ক্ষমতায় হয় না, অবস্থা গতিকে ধরে বেঁধে এক একজনকে নেতা আমরা বানিয়ে বসি। সেটা তার কপালজোরও বটে, গ্রহ বৈগুণ্যও বটে। ভক্তদের মধ্যে দু একজন বলল, ঠিক বলেছেন চাটুর্যেদা, অবিকল তাই। আর সকলে চুপ করে রইল। আমার মুখের দিকে তাকিয়ে ডসনের বুঝি অনুকম্পা হলো। বললেন, ঘাবড়িও না ভট্টাচার্যা, আমি সব ঠিক করে নিচ্ছি। তোমাকে আমি সত্যি ভালোবেসে ফেলেছি, তুমি ভারী ভালো মানুষ। আমি শক্ত হয়ে বললুম, ওসব বাজে কথা রাখো, গেট পাসটা আমাকে দিয়ে দাও, আমি যাই। ডসন বললেন, অত নিষ্ঠুর হচ্ছ কেন ডার্লিং, একটু দাঁড়াও, আমি এক্ষুনি সব ঠিক করে দেব। ক্ষীণ কণ্ঠে বললাম, পাগলামি করো না ডসন। ডসন যেতে যেতে বললেন, পাগলামি তুমি নিজে করছো ভট্টাচার্যা, বাড়িতে তোমার অনেক ডিপেন্ডেন্ট আছে, তুমি নিজেই তো সেদিন বলছিলে। তা আছে, আগের দিন লেট হয়েছিলাম বলে আজ রাত 3:30টায় চুপি চুপি উঠে জর্গায়ে উনুনে আঁচ দিতে বসেছিল সুমিতা। আমার নিষেধ শোনেনি। খোকাটার এমন স্বভাব হয়েছে, এক মুহূর্ত মার কোল ছাড়া থাকবে না। সঙ্গে সঙ্গে কাঁদতে কাঁদতে উঠে গিয়েছিল সুমিতার পেছনে পেছনে। রোজ ওর কান্নায় আমার ঘুম ভাঙে। মন্দ হয়নি, বেশ একটা অ্যালার্মওয়ালা ঘড়ির কাজ চলে। উঠে বাইরে যাওয়ার সময় একবার সুমিতার মুখের দিকে চোখ পড়েছিল। জ্বরে আর আগুনের আঁচে মুখখানা আরক্ত। দেখছো কি? সুমিতা জিজ্ঞাসা করেছিল। কিছু না। আজও আবার জ্বর এলো নাকি? সুমিতা অদ্ভুত একটু হেসেছিল। আসুক না, জ্বর এলে আমাকে নাকি আরো সুন্দর দেখায়। বেরুবার মুখে একবার একটু ইতস্তত করে বলেছিল, পয়সায় যদি কুলোই একটা বেদেনা আনবে। তারপর একটু হেসে বলেছিল, সুন্দরের দর্শনই লাগে। ডসন ফিরে এসে বললেন, ঠিক করে এসেছি, আজ কয়েক ঘন্টার জন্য সাসপেন্ড, ওইটুকু কেবল ক্যাপ্টেনের সম্মান রক্ষার জন্য। শত হলেও ক্যাপ্টেন তো, কাল সকাল থেকে আবার কাজে লেগে যেও। একটু ইতস্তত করলাম।
চাটুর্যের কথাকেই সত্য হতে দিলাম তাহলে? পরের মুহূর্তে ভাবলাম, ক্ষতি কি? ওদের মতো লোকের কাছে আবার চক্ষু লজ্জা? বরং ওদের ব্যবহারের জবাব চাকরি নিয়ে ওদের উপর সর্দারি করেই দিতে হবে। সুমিতার জন্য একটা বেদানা আর খোকনের জন্যে লজেন্স নিয়ে ঘরে ফিরলাম। সন্ধ্যার পর কড়ানাড়ার শব্দে দৌড় খুলে এসে দাঁড়ালাম। চাটুর্যে, রমেশ, অতুল এবং আরো জন 12। বললাম, কি ব্যাপার? চাটুর্যে এগিয়ে এসে বললেন, তোমার স্ত্রী কেমন আছেন ভট্টাচার্য? তার অসুখের কথা শুনেছিলাম। বললাম, ভালোই আছেন। রমেশ পকেট থেকে একটা বেদানা বার করল। প্রসঙ্গক্রমে বেদানার কথাটা তাকে বলেছিলাম এবং জিজ্ঞাসা করেছিলাম কোথায় সস্তায় পাওয়া যায়। চাটুর্যে বললেন, তুমি আমাদের মুখ রেখেছ ভট্টাচার্য, সবারই প্রাণের কথা বলেছ, উপযুক্ত কাজ করেছ তুমি। চাকরি? থু থু, ও আবার একটা চাকরি? তোমার মতো বিদ্বান সচ্চরিত্র ছেলের আবার চাকরির ভাবনা? সার্টিফিকেটখানা একবার মেলে ধরলে অমন হাজারটা আপিস এসে তোমাকে লুফে নেবে না? একটু শুষ্ক হেসে বললাম, তার দরকার হবে না। সাহেবকে অনুরোধ করে ওই আপিসেই আবার কাজ পেয়েছি চাটুর্য মশাই, ভাবনা নেই। কাল গিয়ে আবার আপনার গল্প শুনতে পারবো। চাটুর্য বললেন, যা, ঠাট্টা করছো, তুমি আবার তাই পারো নাকি? বললাম, ঠাট্টা নয়, সত্যিই। আপনারা পারলেন, আমি কেন পারবো না? চাটুর্যে সে কথার কোনো জবাব না দিয়ে আবার জিজ্ঞাসা করলেন, সত্যি? আমার কিন্তু বিশ্বাস হয় না। নীরস এবং নির্মম কণ্ঠে বললাম, না হলে আর উপায় কি? চাটুর্যে এক মুহূর্ত চুপ করে আমার দিকে তাকিয়ে থেকে ক্ষীণ কণ্ঠে বললেন, না, উপায় আর কি? চলো হে রমেশ, চলো, রাত হলো। চাটুর্যের পেছনে সদল বলে সবাই আবার হাঁটা শুরু করলো। ওরা কি সত্যিই আমার কাছে অন্য কিছু আশা করেছিল? সত্যিই দেখতে এসেছিল? ওরা যা পারেনি আমি তাই পেরেছি? উইলসন আর ডসনের চেয়েও কি আমি ওদের বেশি নিরাশ আর বেশি অপমান করলুম? ভাদ্র 1351। বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন নরেন্দ্রনাথ মিত্রের লেখা অসম্ভব সুন্দর ছোট গল্প নেতা। গল্প পাঠে আপনাদের সঙ্গে ছিলাম আমি কামরুজ্জামান জিপু। এরকম আরো গল্প কিংবা উপন্যাস শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। এছাড়া গল্পটি কেমন লাগলো সেটিও আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই প্রিয়জনের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। এরকম আরো গল্প কিংবা উপন্যাস নিয়ে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মোস্ট ইম্পর্ট্যান্টলি, কহ গল্পের সঙ্গেই থাকবেন।